যেভাবে ছাত্র আন্দোলনে নরেন্দ্র মোদী যেভাবে প্রধানমন্ত্রী মাথা নোয়ালেন, এখানে আমাদের আন্দোলনের ফলেই, আমাদের দৃঢ় অবস্থানের ফলে মুখ্যমন্ত্রীও মাথা নোয়ালেন। এই যে ডিমটা দিচ্ছে, এটা মুখ্যমন্ত্রী মাথা নুইয়ে দিচ্ছে, বাধ্য হয়ে দিচ্ছে। তিনি নন আরএসএস একজন মানুষ হয়ে বিজেপিতে ঢুকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। তাতে স্বাভাবিকভাবেই অরিজিনালি আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা যারা বিজেপি, তাদের কোথাও একটা ক্ষোভের শিকার তিনি হচ্ছেন না তো? শুভেন্দু অধিকারী সম্পর্কে সেই আরএসএস ব্যাকগ্রাউন্ডের যারা বিজেপি, তারা শুভেন্দু অধিকারীকে কি ভালোভাবে গ্রহণ করছেন দলের মধ্যে? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, এবার E20 জনতা পার্টি তৈরি হয়ে গেছে, তারা নীতিন গডকরির ইস্তফার দাবি তুলেছে, আবার ছাত্ররা আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি তুলেছে। সুতরাং এর পরে যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর ইস্তফার দাবি উঠে আসতে পারে, সেটা নরেন্দ্র মোদী জানেন। আমরা সবসময় কলমের স্বাধীনতার পক্ষে, লেখার স্বাধীনতার পক্ষে, কিন্তু আমাদের সিকিউরিটি নিয়ে একটা কনসার্ন ছিল। এই যে দুজন ধরা পড়লো, এরা কোন বিজেপির ঘনিষ্ঠ, কোন নেতার ঘনিষ্ঠ? বাঙালির খাদ্যাভ্যাসের ওপর আক্রমণ, জোর করে গুজরাটি খাদ্যাভ্যাস, গুজরাটি প্র্যাকটিস বাংলার ওপর চাপিয়ে দেওয়ার রাজনীতি। আমাদের আপত্তি ছিল তো কখনো বলিনি। তাসলিমাকে নিয়ে তো তুমি আগেও, তোমার সাথে কথা হয়েছে, তাসলিমা নাসরিনকে নিয়ে আপত্তির কথা আমাদের ছিল না। আমি তো আগেরবারও বলেছিলাম যে আমরা সবসময় কলমের স্বাধীনতার পক্ষে, লেখার স্বাধীনতার পক্ষে, কিন্তু আমাদের সিকিউরিটি নিয়ে একটা কনসার্ন ছিল। সেটা হচ্ছে এই সময় যেখানে বিজেপি ক্ষমতায় আসার পরে চার্চ ভাঙা হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, হিন্দু মুসলিম, হিন্দু খ্রিস্টানে বিভাজনের চেষ্টা করা হয়েছে, সেই রকম বিভাজনের রাজনীতির মাঝখানে দাঁড়িয়ে এই তাসলিমা নাসরিনকে নিয়ে আসা নতুন করে কোনো রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবে না তো? সেই সাম্প্রদায়িক উত্তেজনা যদি তৈরি হয়, সেটা বিজেপির প্রশাসন সঠিকভাবে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করবে তো? আমরা সেই চিন্তাটা কেবলমাত্র ব্যক্ত করেছিলাম। তাসলিমা নাসরিনের কলকাতায় আসা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। তাসলিমা নাসরিন হচ্ছে বাংলাদেশি একজন লেখক। এই সরকার তো সবসময় মুসলিম বিরোধী কথাবার্তা বলে গেছে, এবং দেখা গেল যে এসএফআই এর মিছিলে সেখান থেকে যাদেরকে পাকড়াও করা হলো, তারাও পৃথিবীতে সেই মুসলিমদেরকেই কিন্তু পাকড়াও করা হয়েছে। এটা হচ্ছে মৌলবাদের বিষয়, প্রশ্নটা হচ্ছে মৌলবাদের বিষয়। গোবিন্দ পানসারেকে শিবাজির ওপর একটা বই লেখার জন্য খুন হতে হয়েছিল। গৌরী লঙ্কেশ একজন সাংবাদিক, তাকে লেখার জন্যই খুন হতে হয়েছিল। নরেন্দ্র দাভোলকরকেও লেখার জন্যই খুন হতে হয়েছিল। তারা খুন হয়েছিলেন হিন্দু মৌলবাদীদের হাতে, আর তাসলিমা নাসরিনকে আক্রমণ করার চেষ্টা করেছেন মুসলিম মৌলবাদীরা। প্রশ্নটা হচ্ছে মৌলবাদের, মৌলবাদ সবসময় ভয়ঙ্কর, সেটা হিন্দু মৌলবাদ হোক বা মুসলিম মৌলবাদ হোক। এবার তাসলিমা নাসরিনকে নিয়ে যারা আপত্তি জানিয়েছেন বা সেই সময় এই কিছুটা দূরে পাকসার কাছে যারা অশান্তি পাকিয়েছিলেন, তারা মৌলবাদকে সমর্থন করেন। এবার প্রশাসনে যেই থাকুক, তার উচিত যে কোনো মৌলবাদী রাজনীতিকে শক্ত হাতে কন্ট্রোল করা। অন্যদিকে যেভাবে দেখা যাচ্ছে যে চন্দ্রনাথ যে আত্মসহায়ক শুভেন্দু অধিকারী, তার খুদের দেখা যাচ্ছে যে তারা বিজেপি কর্মী এবং চন্দ্রনাথ রথের একজন ঘনিষ্ঠ ছিল বলেই দেখো, এই বিষয়ে তদন্ত তো পুলিশ করবে, প্রশাসন করবে। আমি শুধু দুটো জিনিস বলতে পারি যেটা মাথায় আসে। একটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কিন্তু 2013, 2018, 2021 এবং তারপরে 2026, মানে চন্দ্রনাথ রথ কিন্তু প্রথম নয়। এই নিয়ে 4 জন আত্মসহায়ক বা পিএসও, পার্সোনাল সিকিউরিটি অফিসার শুভেন্দু অধিকারী, তারা কিন্তু মারা গেল। তার ফলে কেন বারবার শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেই তার আত্মসহায়করা মারা যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু দেখা উচিত, এবং এটা মনে হয় এই বিবেচনার মধ্যে আনা উচিত। এটা কেন হচ্ছে, তদন্তের বিবেচনার মধ্যে আনা উচিত। আর আগের যারা আত্মসহায়ক খুন হয়েছেন বা রহস্যজনক মৃত্যু হয়েছে, তার তদন্তটা এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সেইটাও একটু মনে হয় বিবেচনার মধ্যে আনা উচিত। সুতরাং এইটা একটা প্রশ্ন তো উঠবেই যে বারবার এটা কেন হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, চন্দ্রনাথ রথ কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এই নির্বাচনেও অন্যতম একজন কুশলী ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জয়ের পেছনে। এইবার এবং অদ্ভুতভাবে দেখুন, যারা অ্যারেস্ট হলো তারা দুজনেই বিজেপির কর্মী। সুতরাং কোথাও একটা তো এটা মাথায় আসবেই যে শুভেন্দু অধিকারী তো আরএসএস ঘরানার বিজেপি নন, তিনি তো কংগ্রেসি ঘরানার রাজনীতি করে উঠে আসা একজন মানুষ। তিনি কংগ্রেস করেছেন, তার বাবা শিশির অধিকারী কংগ্রেস করতেন, তিনিও কংগ্রেস করেছেন, তারপরে তৃণমূল করেছেন, তারপর কংগ্রেসি ঘরানা থেকে তৃণমূল হয়ে তিনি বিজেপিতে এসছেন। এবং আমরা অতীতে কিছুদিন আগেও শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলছেন যে এই বিজেপি আরএসএস এরা সব ব্রিটিশের দালালি করত। এই ভিডিও ভাইরাল হয়েছে। তার ফলে শুভেন্দু অধিকারী অতীতে যেভাবে বিজেপি আরএসএসকে আক্রমণ করেছেন, এবং আজকে
তিনি নন আরএসএস একজন মানুষ হয়ে বিজেপিতে ঢুকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। তাতে স্বাভাবিকভাবেই অরিজিনালি আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা যারা বিজেপি, তাদের কোথাও একটা ক্ষোভের শিকার তিনি হচ্ছেন না তো? শুভেন্দু অধিকারী সম্পর্কে সেই আরএসএস ব্যাকগ্রাউন্ডের যারা বিজেপি, তারা শুভেন্দু অধিকারীকে কি ভালোভাবে গ্রহণ করছেন দলের মধ্যে? এই প্রশ্নটা তো একটা উঠবেই যেহেতু, এবং এই প্রশ্নটা আমাদের মাথায় ছিল এবং প্রশ্নটা ওঠাও স্বাভাবিক ছিল। এবং দেখুন আজকে যারা গ্রেপ্তার হলো তারা সত্যি বিজেপির দুজন কর্মী, এটা পাওয়া গেল। এবং সেই সময় বলা হয়েছিল কোনো বাংলাদেশি বা কোনো তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ তারা হয়তো অনুরাগকে খুন করেছে, এইরকম একটা কিন্তু সেই সময় কথা উঠেছে বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখেছি। দেখুন ব্যাপার হচ্ছে, যদি একজন বিদেশি এসে মেরে দিয়ে চলে যায় তাহলে সেটা তো আরো বড় ব্যর্থতা। এবং সেই ব্যর্থতাটা কার ব্যর্থতা? সেটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা। এবং অবশ্যই এখন রাজ্য কেন্দ্রে ডাবল ইঞ্জিনের সরকার, তাহলে সেটা তো রাষ্ট্রের ব্যর্থতা, সেটা সরকারের ব্যর্থতা। তাহলে সরকারের যারা আছে সেটা যদি হতো তাহলে তো তার উত্তরটাও সরকার পক্ষকেই দিতে হতো, এটার উত্তরটাও বিজেপিকেই দিতে হতো। কিন্তু যাই হোক, সেটা নয়। এখন অব্দি যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপির দুজন অ্যারেস্ট হয়েছেন, তার মানে বিদেশি কোনো হাত হয়তো ছিল না। হাত, এই নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি। এটাই একটু আশ্চর্য। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এটা একটু স্পষ্ট করা উচিত যে আগের আত্মসহায়ক যারা মারা গেলেন তারা কেন মারা গেলেন, তাদের তদন্তটা এখন কোন অবস্থায় আছে, এটা তো আমার মনে হয় মুখ্যমন্ত্রীর বলা উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই যে বিজেপির যারা ধরা পড়লো তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কার ঘনিষ্ঠ? বিজেপির মধ্যেও তো যেটা বলছিলাম, আরএসএস পন্থী বিজেপি আছে, তৃণমূল থেকে যাওয়া বা কংগ্রেসি ঘরানা থেকে যাওয়া বিজেপি আছে। এই যে দুজন ধরা পড়লো, এরা কোন বিজেপির ঘনিষ্ঠ, কোন নেতার ঘনিষ্ঠ, এটাও তো আমার মনে হয় তদন্তের মধ্যে আনা উচিত। এবং শুভেন্দু অধিকারীর যেহেতু এত ঘনিষ্ঠ একজন ব্যক্তি চন্দ্রনাথ রথ, সুতরাং তার পরিবারের প্রতিও তো শুভেন্দু অধিকারীর একটা দায়বদ্ধতা আছে। পরিবার তো বিচার চাইছে, তাহলে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলা উচিত যে এর পেছনে কারা রয়েছে, যদি তিনি জানেন, বা অন্তত এই দুজন কার ঘনিষ্ঠ, সেটা শুভেন্দু অধিকারীর আমার মনে হয় বলা উচিত। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের তিনি কিন্তু ডিম দেবেন বলেছেন, যে ডিম দেওয়া বন্ধ হয়ে যাচ্ছিল, শুনছিলাম যে ইসকন দায়িত্ব নিচ্ছিল, এবং তিনি বলছেন রাজ্যের তহবিল থেকে কিন্তু সেই ডিমের টাকা যাচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আজকে যে বাংলার এই লক্ষ লক্ষ শিশুরা, স্কুল ছাত্রছাত্রীরা এই যে ডিম পাবে, সেটার জন্য আমার মনে হয় সমস্ত সংবাদ মাধ্যমের বামপন্থীদেরই ধন্যবাদ দেওয়া উচিত। কারণ প্রথম থেকে আপনাদের মনে থাকবে, সমস্ত মেনস্ট্রিম মিডিয়া বা বিজেপি স্পন্সার্ড মিডিয়া, তারা কিন্তু এটাকে বারবার জাস্টিফাই করার চেষ্টা করেছিল যে সোয়াবিন রাজমা নাকি ডিমের বিকল্প। এবং সেটা যে কোনো পুষ্টিবিদরাও বলেছেন, আমরাও বলেছি, সোয়াবিন রাজমা কখনো ডিমের অল্টারনেটিভ হতে পারে না। কারণ ডিম অত্যন্ত সহজপাচ্য, যে পরিমাণ প্রোটিন একটা ডিম থেকে সহজে বাচ্চারা পেতে পারে, সেই পরিমাণ প্রোটিন সোয়াবিন বা রাজমা থেকে পেতে গেলে যতটা পরিমাণ খাওয়াতে হবে, সেটা একটা শিশুর জন্য সহজপাচ্য নয়। আর দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা বারবার বলেছিলাম, যে এটা হচ্ছে বাঙালির খাদ্যাভ্যাসের ওপর আক্রমণ। জোর করে গুজরাটি খাদ্যাভ্যাস, গুজরাটি প্র্যাকটিস বাংলার ওপর চাপিয়ে দেওয়ার রাজনীতি, এইটা আমরা বারবার তখন বলেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রীর গুণগান করা হচ্ছে, রাজ্যপাল বলছেন মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে, আমরা বলছি, ঠিক যেভাবে ছাত্র আন্দোলনে নরেন্দ্র মোদী যেভাবে প্রধানমন্ত্রী মাথা নোমালেন, এখানে আমাদের আন্দোলনের ফলেই, আমাদের দৃঢ় অবস্থানের ফলে মুখ্যমন্ত্রীও মাথা নোয়ালেন। এই যে ডিমটা দিচ্ছে, এটা মুখ্যমন্ত্রী মাথা নুইয়ে দিচ্ছে, বাধ্য হয়ে দিচ্ছে। বাধ্য না হলে মুখ্যমন্ত্রী দিতেন না, এই লক্ষ লক্ষ শিশু তারা ডিম পেত না। অন্যদিকে দেখছি যে আমরা ঢাকুরিয়া ব্রিজের যে তলায় যে বস্তি বাসী, তারা কিন্তু ধর্ণা মঞ্চে একটা অবস্থান, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ করছেন। সেখানে তাদেরকে টাইম দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে যে তাদের বস্তি উচ্ছেদ করে দেওয়া হবে, এত দিনের মধ্যে না করে গেলে বুলডোজার চলবে। সেখানে এই সরকার তো রাজ্যে ক্ষমতায় আসার পর বুলডোজারের রাজনীতি নামিয়ে এনেছে। তারা মানুষের স্বার্থে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এলেন, সেই প্রতিশ্রুতিগুলো তো একটাও পালন করছে না। তারা কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, পরিবার পিছু একজনের হাতে চাকরি তুলে দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু দেখলাম সেখানে চাকরি তো তুলে দিলেনই না, উল্টে যারা লক্ষ লক্ষ হকার ভাই, হকার দিদি, যারা নিজের দুবেলার খাবারটা সেই পেশা থেকে রোজগার করে, তাদের সেই পেশার ওপর আক্রমণ নামিয়ে এনে তাদের রুটি রুজি কেড়ে নিলেন। এবং ঠিক একইভাবে আজকে 100 দিনের কাজ 125 দিনের কাজের কথা ঘোষণা করলেন, কিন্তু তিনি যা বাজেট করেছেন তাতে দেখা যাচ্ছে
অতীতে 125 দিনের কাজের উপভোক্তা যারা ছিলেন তারাও প্রত্যেকে 125 দিনের কাজ পাবে না। নতুন রিক্রুটমেন্ট বা নতুন মানুষের হাতে কাজ তুলে দেওয়া তো বাদ দিন, এই সেলফ হেল্প গ্রুপের হাজার হাজার মহিলা অলরেডি কাজ হারিয়েছেন। সুতরাং আমি বলছি, কাজ তুলে দেবার প্রতিশ্রুতি দিয়ে এই বিজেপি সরকার ক্ষমতায় এলো, আর ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে মানুষের হাত থেকে কাজ কেড়ে নিল, রুটি রুজি কেড়ে নিল। এবং ঠিক একইভাবে এই বিজেপি সরকার কারুর মাথায় ছাদের ব্যবস্থা করতে পারলো না, কিন্তু যাদের মাথায় একটা ছাদ ছিল সেটা যেরকম ভাবেই হোক, এবং সেটা তো আজকের নয়, তারা বছরের পর বছর, দশকের পর দশক ধরে সেই ছাদের তলাতেই তারা বাস করছে, তাদেরকে সেই মাথার ছাদটা কেড়ে নেবার চেষ্টা করছে। আমরা বলছি একদম এই বিজেপি দল হচ্ছে একেবারে জনবিরোধী। কিন্তু তারা তো বেআইনি ভাবে আছে, হ্যাঁ? বেআইনি ভাবে। আমি আগেও বলেছি, সেটা হচ্ছে বেআইনি মানে সেই জমিটা কার সেই প্রসঙ্গে বলছেন তো, মানে জমিটা রেলের বা জমিটা অন্য কারোর সেই প্রসঙ্গে বলছেন। আমি বলছি আমাদের দেশের সংবিধান বা আইনটা যদি দেখেন, সেখানে বারবার বলা হয়েছে যে জমির মালিকানা অপেক্ষা জনস্বার্থ হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। যেমন রেল, জমিটা রেলের হতে পারে, কিন্তু সেই রেলের জমিটা কাদের ব্যবহারের জন্য? রাজ্যের লক্ষ লক্ষ নাগরিকের ব্যবহারের জন্য। তাহলে যে জমি জনসাধারণের ব্যবহারের জন্য, সেই জমির ক্ষেত্রে জনস্বার্থ হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। জনস্বার্থকে বিঘ্নিত করে কোনো কাজ করা যায় না, কোনো অ্যাকশন নেওয়া যায় না। আজকে ওইখান থেকে কোনো অল্টারনেটিভ হকার জোন তৈরি না করে বা হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা, সেটা জনস্বার্থ বিরোধী। আজকে দশকের পর দশক ধরে যারা সেখানে থাকছেন, যাদের মাথার ছাদ হচ্ছে ওই ঘরগুলো, তাদের বিকল্প মাথার ছাদের ব্যবস্থা না করে তাদেরকে কয়েকদিনের নোটিশে তুলে দেওয়া, সেটা জনস্বার্থ বিরোধী। আমার এই জনস্বার্থ বিরোধী অ্যাকশন নেওয়া যায় না। আপনাদের সময়, বামেদের সময় কিন্তু অপারেশন সানশাইন হয়েছে, সেই প্রসঙ্গে যখনই এই ধরনের কিছু করাবে, আমি আবার বললাম, সেটা হচ্ছে হয় বিকল্প হকার জোন তৈরি করা, নয়তো পুনর্বাসনের ব্যবস্থা করা, নয়তো তার হাতে একটা বিকল্প চাকরি তুলে দেওয়ার চেষ্টা করা, যেটা বামপন্থীরা করেছিল। কিন্তু আমি আবার বলছি, আমরা মনে করি অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা অথবা নির্দিষ্ট হকার জোন তৈরি করা, অথবা তাদের হাতে একটা চাকরি তুলে দেওয়া, সেইটা না করে উচ্ছেদ করা যায় না, এটা জনস্বার্থ বিরোধী। আমরা দেখছি যে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এরপর একটু নরম ভাবে কথা বলছেন এবং রেগুলারলি টাইম করে উনি কিন্তু ইনস্টাগ্রামে রিলস ছাড়ছেন। এবং কালকে আমরা দেখলাম যে উনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন যে শরারতে বাচ্চে जो उनको क्षमा कर दिए। এটা কোনো নরম হবার ব্যাপার না, ফ্যাসিবাদ কখনো নরম হয় না। ফ্যাসিবাদ যখন বোঝে যে তারা হারতে চলেছে, তখন মাথাটা বাধ্য হলে মাথাটা নোয়ায়। আজকে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, জেনজি, যুব সমাজ, তারা বাধ্য করেছে নরেন্দ্র মোদীর এই ফ্যাসিবাদী সরকারকে মাথা নোয়াতে। যখন আন্দোলন শুরু হয়েছিল, তখন এদের কথা দেখে কখনো মনে হয়েছে যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে পারে? মনে থাকবে আপনার, রাজনাথ সিং অতীতে বলেছিলেন যে এটা এনডিএ সরকার, এই এনডিএ সরকারে কেউ কোনোদিন ইস্তফা দেয় না, কিন্তু ইস্তফা দিতে বাধ্য হলো। এটা দেশের লক্ষ লক্ষ ছাত্র যুব তারা বাধ্য করেছে। আমি বলছি নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন, কারণ আজকে ধর্মেন্দ্র প্রধানকে যখন ইস্তফা দেওয়ানো গেছে, আজকে এই যে দিল্লি পুলিশ যে অসভ্যতা করলো, ছোট ছোট ছাত্রীদেরকে সেক্সুয়ালি মলেস্ট করলো দিল্লি পুলিশ, এক্সপায়ার্ড টিয়ার গ্যাস ব্যবহার করলো, আজকে তো সেইগুলোর সব ভিডিও এভিডেন্স রয়েছে। অলরেডি দিল্লিতে আন্দোলন শুরু হয়ে গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা চাই। সুতরাং নরেন্দ্র মোদী জানেন যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, এবার E20 জনতা পার্টি তৈরি হয়ে গেছে, তারা নীতিন গডকরির ইস্তফার দাবি তুলেছে, আবার ছাত্ররা আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি তুলেছে। সুতরাং এর পরে যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর ইস্তফার দাবি উঠে আসতে পারে, সেটা নরেন্দ্র মোদী জানেন। এবং নরেন্দ্র মোদী এটাও জানেন, যদি গোটা দেশ জুড়ে একটা জোরালো আন্দোলন তৈরি হয়ে যায়, তাহলে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের পায়ের ওপর ভরসা করে উনি চেয়ারটায় বসে আছেন, সেই পায়া দুটো কিন্তু যে কোনো মুহূর্তে সরে যেতে পারে। এই পায়া দুটো সরে গেলেই নরেন্দ্র মোদী 240-এ নেমে আসবেন এবং নরেন্দ্র মোদীর সরকার পড়ে যাবে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেই ভয় থেকে আজকে তিনি এই কথা বলছেন, এটা মাথা নুইয়ে তিনি বলছেন। আপনাদের আমি একটা কথা জিজ্ঞেস করছি যে ছাত্রছাত্রীর যে আন্দোলন, সেখান থেকে কিন্তু ভারত থেকে টুকরে হোঙ্গে, টুকরে টুকরে গ্যাং, এই সব আজাদি স্লোগান, এগুলো কেন? এই টুকরে টুকরে গ্যাং হচ্ছে যারা সক্রিয়ভাবে এবিভিপি করে, আরএসএস করে, বিজেপি করে, তারা হচ্ছে টুকরে টুকরে গ্যাং। আপনাদের মনে থাকবে 2016 সালে যখন কানাইয়া কুমার এআইএসএফের ছাত্র নেতা ছিল, তখন জেএনইউর প্রেসিডেন্ট ছিল,
কানাইয়া কুমার যখন অ্যারেস্ট হয়েছিল 2016 সালের ফেব্রুয়ারি মাসে একটা এইরকম বিচ্ছিন্নতাবাদী স্লোগান বা দেশবিরোধী স্লোগান সামনে আসে এবং তার পরের দিনই কানাইয়া অ্যারেস্ট হয়। তারপর কানাইয়া কয়েক দিনের মধ্যেই কানাইয়া ছাড়া পায়। সেই কানাইয়া ছাড়া এই কারণেই পেয়েছিল কারণ আমরা কোর্টে এই প্রমাণ জমা দিয়েছিলাম যে ওই যে স্লোগান, বিচ্ছিন্নতাবাদী স্লোগান, এই স্লোগান কানাইয়া বা বামপন্থী কোনো ছাত্ররা দেয়নি, এটা লুকিয়ে ওই ভিড়ের মধ্যে লুকিয়ে যারা দিয়েছিল তারা সব এবিভিপির সাথে যুক্ত ছিল। আমি বলছি সেই দিনও এই যে কলকাতার মিছিলে একদম শুরুতে এই এবিভিপির অনেকে এই ধরনের ভুলভাল স্লোগান দেওয়ার জন্য তারা ঢুকেছিল। এই যে কোনো বামপন্থী ছাত্র আন্দোলনকে, বামপন্থী গণ আন্দোলনকে মেলাইন করার জন্য এই এবিভিপি আরএসএস এর লোকজন এই ধরনের বিচ্ছিন্নতাবাদী স্লোগান দেয়। এটা অতীতে বহুবার হয়েছে, এখনো হচ্ছে। আমরা বলছি যারা ধর্মের নামে দেশকে টুকরো করতে চায়, যারা জাতের নামে দেশকে টুকরো করতে চায়, যারা ভাষার নামে দেশকে টুকরো করতে চায়, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি টুকরে টুকরে গ্যাং যারা আরএসএস বা এবিভিপি করে।